ভুল পথে গিয়ে ফিরে আসারও সঠিক সময় থাকে। সেই সময়কে যদি গুরুত্ব না দেওয়া হয় তাহলে পরিণতি খুবই খারাপ হয়। আলু আছে, কপি আছে, তাজা তাজা ভালো সবজি। সবজি আছে, ভালো সবজি আছে, টাটকা সবজি। তাজা তাজা সবজি নেবে, তাজা তাজা সবজি নেবে। তাজা তাজা সবজি আছে। ঢেঁড়স আছে, টমেটো আছে। সবজি নেবে, সবজি। আলু নেবে, পেঁয়াজ নেবে। না অজয়, ফোন থেকে কিছুই পাওয়া যায়নি। নাদিরাপুরের পিসিও থেকে বোমানির পিসিওতে কলটা গেছিল। বোমানি পুলিশ স্টেশনকে অ্যালার্ট করে দিয়েছে দিনেশের ব্যাপারে। স্যার, দিনেশের স্ত্রী কাজরিকে তুলে নেব? না, এখনই না। কলের জলের মতো মিথ্যে কথা বলে যাবে ও। দিনেশ আজ না হলে কাল, কাল না হলে পরশু, কখনো তো নিশ্চয়ই বাড়ি ফিরবে। তাজা তাজা সবজি নেবে। ভালো সবজি নেবে, ভালো সবজি নেবে। তাজা তাজা সবজি নেবে। সবজি নেবে, সবজি নেবে। তাজা তাজা সবজি নেবে। ভালো ভালো সবজি নেবে। তাজা তাজা সবজি নেবে। চলো। ক্ষমা করবেন কাজরি দেবী, আপনার স্বামী দিনেশের প্রতিটি অপরাধে আপনিও সমান ভাগীদার। অপরাধে আর তার দোষকে যে লুকিয়ে রাখে সেও সমান অপরাধী। স্যার, স্যার আমার একটা ছোট বাচ্চা আছে আর আমার স্বামী দিনেশ আমাদের পরিবারে রোজগার করার জন্য ওই একজনে আছে। ম্যাডাম, এখানে নাদিরাপুর থেকে ধিলানপুর পর্যন্ত এরকম অনেকগুলো রোজগেরে লোককে আপনার স্বামী দিনেশ লুট করেছে। অনেকগুলো থানায় ওর এগেনস্টে কেস আছে, ফ্রডের, রবারির। জঘন্য অপরাধ, অনেক দিনের জন্য জেলে যাবে। দেখো, দিনেশ আমাদের জন্য মরে গেছে, আর আমরা যতদিন জীবিত আছি ততদিন এইরকমই থাকবে। আর কাজুরি, তুমি কেন শুধু শুধু আমার সময় নষ্ট করছো? তোমার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমি বুঝতে পারছি না কার কাছ থেকে সাহায্য চাইবো। দিনেশ খুব সমস্যায় বাবা, তুমি এরকম বলো না। ও সমস্যায় কবে ছিল না? ও কখনো আমাদের কথা শুনেছে? তার উপরে তোমার মতন একটা মেয়েকেও বিয়ে করেছে, খারাপ কাজে বাধা দেওয়ার বদলে সাহায্য করেছো। এবার তোমরা দুজন তোমাদের কর্মফল ভোগ করো। বাবা, বাবা, তুমি যেখানে যা কিছু করেছো কেসগুলোকে রিওপেন করছে। সেসব থাক, এটা বলো যে ওই বাদল সিং কি বলছে? ওই যা আগে বলেছিল, কেস ফেরত নেবে না আর ওর টাকাও ফেরত চাই। ঠিক আছে,
আমি কিছু করার চেষ্টা করছি, আর তুমিও দেখো কতটা কি করতে পারো। আর দেখো, চেষ্টা করো, এরা কিন্তু চিল শকুনের মতো নজর রাখছে। তোমার আমাকে এখান থেকে বার করতেই হবে। আমরা যে রাস্তাটাকে বেছে নিই সেটাই আমাদের লক্ষ্য ঠিক করে দেয়। ভুল পথে গিয়ে ভুল করেছি বুঝেও যদি আমরা না থামি, ইউটার্ন না নিই, তাহলে খুব শীঘ্রই সেই রাস্তা একটাই লক্ষ্যের দিকে নিয়ে যায়, আর সেটা হলো একটা অন্ধকার গলি, ডেড এন্ড। দোকান বন্ধ হয়ে গেছে, চল। ভাই একদম সহজ কাজ। তুই কনফার্ম তো যে ভেতরে সিসিটিভি নেই? আরে কিচ্ছু নেই ভিতরে, সব জানি আমি, তুই ভয় পাস না। হাতে পাওয়া যাবে কি? দোকানটা দেখে তো মনে হচ্ছে না। ভাই যতটা হাতে পাবি না, মস্তি করার জন্য অনেক বেশি। অন্তত বাড়ির লোকজনের সামনে ভিক্ষা তো করতে হবে না আমাদের। এই 2500 কিসের জন্য? দরকার আছে, চাই আমার। আর এমনিতেও 2500ই তো চাইছি। 250 হলেও আমি জিজ্ঞেস করতাম কিসের জন্য। বাবা 26 বছর বয়স আমার, আর এখনো তোমার হিসাব চাই আমার কাছে। দেখো, 26 বছর বয়সে মা বাবার ভরণ পোষণ দেয় ছেলে। দুপুরের খাবার আমার পেনশনের টাকা দিয়ে হয়, আর রাতের খাবার তোমার মায়ের টিউশনের টাকায়। দামি শখ পূরণ করবার জন্য নিজের ক্ষমতায় রোজগার করা শুরু করো। এলএলবি করেছিস, প্র্যাকটিস শুরু করছিস না কেন? আরে ট্রাই তো করছি, এবার কি মরে যাবো নাকি? আরে কেস কি লুচি আলুর দম নাকি যে চাইলেই দিয়ে যাবে আমাকে? একবারে কেউ 3 তলার উপরে উঠে যেতে পারে না। আগে প্রথম সিঁড়িটায় ওঠো, বুঝলে? প্রথম কেসটাই প্রথম সিঁড়ি হয় বাবা। বিশ্বনাথ বাবু অনেক বড় ক্রিমিনাল লয়ার, আমি ওনার সঙ্গে কথা বলেছি। ওনার সঙ্গে থেকে কাজকর্ম শেখো। হ্যাঁ, উনিই তোমাকে প্রথম কেস পাইয়ে দেবেন। বাবা তোমার এই রিয়েলিটি কেন? আমি আমার আর্গুমেন্ট দিয়ে 2 সেকেন্ডে খারিজ করতে পারি, কিন্তু সেটা আমি করবো না। আপাতত কেস এটাই যে আমি তোমার কাছে টাকা চাইছি, তুমি সেটা দিতে পারবে না, কোনো ব্যাপার নয়। কেস ক্লোজড। তাড়াতাড়ি বল ভাইরা। সামনে দোকান আছে, দোকানে তালা লাগানো, আর তালা ভাঙার যন্ত্র আমাদের কাছে আছে। বন্ধ করে দাও না পর্দাটা। ওঠো সন্তোষ। সন্তোষ ওঠো। হ্যাঁ বাবা। ওঠো। কি হয়েছে বাবা, ঘুমোতে দাও না। তোরা নাকি জুয়েলারির দোকান লুট করেছিস? কি বলছো বাবা তুমি সকাল সকাল? আমি বলছি না, বাইরে দরজায় পুলিশ দাঁড়িয়ে আছে, তিনি বলছেন। আমি একটা স্কুলের ভাইস প্রিন্সিপাল ছিলাম। সন্তোষের বাবা রিটায়ার্ড গেজেটেড অফিসার সেন্ট্রাল গভর্নমেন্টের। আমাদের ছেলে চুরি কি করে করতে পারে? ও নিজেই একজন অ্যাডভোকেট, এলএলবি। গুড মর্নিং অফিসার। নিজের দিনের শুরুটা একটা ভুল দিয়ে করতে চলেছেন। একটা চোরকে ধরার জায়গায় একটা উকিলকে ধরতে চলে এসেছেন। চোর না উকিলের ঠিকানা আর ওর সত্যিটা দুটোই বলবো আমরা। তোর 2 সাঙ্গপাঙ্গ অর্জুন আর নীরজ এই মুহূর্তে আমাদের লকআপে উল্টো ঝুলিয়ে রেখেছি। হ্যাঁ, 15 তারিখে তোরা কি কি অস্ত্র ব্যবহার করেছিস, জুয়েলারি কোথায় কোথায় বিক্রি করেছিস, সব কিছু বলে দিয়েছে আমাদের লয়ার বাবু। ওপেন অ্যান্ড শাট কেস এটা। ঘনশ্যাম বাবু, গিরিজা দেবী, সোনাটলিতে আমাদের একজন ইনফরমার আছে। সেই আমাদের ওই জহুরির কাছে নিয়ে গেছে যার কাছে সোনা বেচা হয়েছে। দোকানে লাগানো সিসিটিভিতে যে 3 জন গয়না বেচছে তাদের পরিষ্কারভাবে দেখা গেছে। তার মধ্যে একজন আপনাদের ছেলে সন্তোষ, বাকি আর ওর 2 জন বন্ধু নীরজ আর অর্জুন। আর বাকি গয়নাগুলো আমরা নীরজের বাড়ি থেকে পেয়েছি। আমি আপনার কথা বিশ্বাস করছি স্যার, শুধু একবার শুধু আমার কথাটা বিশ্বাস করুন স্যার।
দেখুন, এর আগে আমার ছেলে এই রকম কোনো অপরাধ করেনি। স্যার, হাত জোর করে রিকোয়েস্ট করছি আমরা, শুধু এইবারটা ক্ষমা করে দিন, আমরা ওকে ঠিক পথে নিয়ে আসবো। আপনাদের ভাবনাটা আমি খুব পরিষ্কারভাবে বুঝতে পারছি, কিন্তু আই এম সরি, চার্জশিট অপরাধের হিসেবেই হবে। হ্যাঁ, আপনারা কোর্টে আবেদন করতেই পারেন। আপনাদের ছেলে শিক্ষিত এবং এটা ওর প্রথম অপরাধ। এক্ষেত্রে জজ সাহেবই পারেন, উনি যদি মাফ করে দেন। ঘনশ্যাম বাবু, এবারে যদি ও ছাড়া পেয়ে যায় তাহলে ওকে একটু বোঝাবেন। 26-27 বছর বয়সটা 16-17 বছরের নাবালকের নয়। যদি ও আবার অপরাধের রাস্তায় হাঁটে, রাস্তাটা সোজা অন্ধ গলিতে গিয়েই শেষ হবে, আর জীবন ডেড এন্ডে। তোর জামিন হওয়ার পর আমি বিশ্বনাথ বাবুর সঙ্গে কথা বলেছি। তোর মাথায় এত বড় কলঙ্ক থাকা সত্ত্বেও উনি ওনার অ্যাসিস্ট্যান্ট করতে রাজি হয়েছে। সোজা ওনার কাছে যা, প্রণাম কর আর কাজ শুরু কর। দেখ বাবা, এরপর আবার ভুল পথে পা দেওয়ার আগে মা বাবার কথা ভাবিস। আমাদের মতো মিডল ক্লাস লোকদের কাছে সম্মানটাই সব থেকে বড়, সেটা নষ্ট করিস না। তুই আজই বিশ্বনাথ বাবুর অফিসে যাবি। ঠিক আছে, এখনই যাচ্ছি বিশ্বনাথ বাবুর অফিসে। আরে দেখলে কোথা থেকে এই গুণ শিখলো? বুঝতেই পারছি না কোথায় ভুল করলাম ওকে শিক্ষা দিতে। মে আই কাম ইন, স্যার? হ্যাঁ, এসো এসো, বসো। তোমার বাবা ঘনশ্যামজি আমার বিশেষ বন্ধু ছিলেন। নিজের কাজে উনি শুধু সৎই ছিলেন না, খুব নামী মানুষও ছিলেন। আমি খুব ভালো স্যার, পরে জানতে পারবেন। সে তো তোমার চার্জশিট দেখেই বুঝতে পেরেছি। যাকে ওসব কথা বাদ দাও, আর একটা কথা শোনো, এটা আমি আমার অ্যাসিস্ট্যান্টকে একবারই বলি, স্মার্ট হও তাতে ক্ষতি নেই, ওভার স্মার্ট হও না। হ্যাঁ স্যার। কোর্ট রিডারের কাছে পেপারস কি করে ফাইল করতে হয় জানো? অল্প একটু। কোর্ট নাম্বার 7-এ ফাইল করো, আর কোর্ট রিডার যে তারিখটা দেবে তার রিসিপ্ট নিয়ে এসো। উকিল বাবু, এত লেট তারিখ কি করে সম্ভব? এতদিন আমরা কি করে চলবো? আমি তাড়াতাড়ি ডেট চেয়েছিলাম, কিন্তু পেলাম না তো। আরে উকিল বাবু এসে গেছেন? ভাই, এবার কোনো কোর্ট কাছারির লাফড়া হলে তুই সামলাবি, তাই তো? হ্যাঁ, আমাদের মধ্যে একজনকে না পুলিশে হতে হতো, আরে কোর্ট অব্দি কোনো কথা পৌঁছতোই না। কি উকিল সাহেব? আবে কিসের উকিল বে? বিশ্বনাথ বাবু আমাকে চাপড়াচি বানিয়ে রেখে দিয়েছেন। আমি তো শুধু ফাইলগুলোকে জেরক্স করাই আর এদিক ওদিক নিয়ে যাই। আরে তো স্লো মোশন লোক না এই লোকটা। আরে আমার হাতে কেস এলে তো 2 মিনিটে সলভ করে দেবো। যখন তোর হাতে কেস আসবে না তখন হিসাব করিস। আগে ওই পুরোনো যে হিসাবটা আছে না সেটা মেটা। ওই আগের বারের মদ আর গাঁজার যে 1000 টাকা সেটা দে। চুপ কর হারামজাদা শালা। আমার ফিস ভেবে ভুলে যা। কোনো কেসে ফেসে গেলে না কোর্টে জামানত করতে আমাকেই আসতে হবে। আচ্ছা ভাই শোন না, বল। আরো একটু খেতে ইচ্ছা করছে বুঝলি ভাই, এখনো তো ঠিক মতন জ্বরেই নি। হ্যাঁ, এই মোমবাতি সার্কেলে কি আরো কিছু খাওয়া যাক? হ্যাঁ ভাই, চল চল চল, শেষ হয়ে গেছে, চল। আরে ভাই চলে আয়, বিয়ারটা গরম হয়ে যাচ্ছে। আরে ফাটবে কিনা বল। আরে হবে না ভাই, তোদের হবে না, কিছু হবে না, কিচ্ছু বাড়ছে না। থাকলো না। কিছু কর না, মার না। আরে ভাই আমাকে মারতে দে রে ভাই। বল দি। হয়েছে। এই,
হাউ আর ইউ ম্যাডাম? আরে 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 আমি বললাম হাউ আর ইউ। দেখুন আমার রাস্তা ছাড়ুন। আরে আমি আপনাকে তো সম্মান দিয়ে কথা বলছি আর আপনি আমার উপর রেগে যাচ্ছেন। আরে আমি তো আপনাকে ইংলিশে জিজ্ঞেস করছি। রাস্তা কেন ছাড়বো? একটা কাজ করছি, আপনাকে ছেড়ে দিচ্ছি, লিফট দিয়ে দিচ্ছি আপনাকে। আমাকে লিফট দেওয়ার দরকার নেই, আমি এই বেশি যাচ্ছি। নাটক করিস না। এত স্টাইল, এত সুন্দর ড্রেস, তুই আমাদের মতো জোয়ান ছেলেদেরকে গরম করার জন্যই পড়িস তো, তাই না? চল না একটু রাইডে যাই, একটু ঠান্ডা হয়ে আছে। প্লিজ আমাকে যেতে দিন, আমি নিজে কিছু আমার হাত ছাড়ুন। একে তো গরম করে দিয়েছিস, তারপর আবার চলেও যাচ্ছিস। এই অর্জুন, নীরজ, এর সাথে প্রথম রাইডটা আমি করলে চিটিং করবি। ছাড়ো, আমাকে ছাড়ো, ছাড়ো আমাকে। শোন না, আরে এক সেকেন্ড কথা শোন, আমি কোনো জাতা ছেলে নই। আমাকে ছাড়ো, চল না রাইডে যাই, তারপরে বাড়িতে ছেড়ে দেবো তোকে আমি। বিএলএলবি অ্যাডভোকেট সন্তোষ মাহাতো, ক্রিমিনাল লয়ার, ভবানী ডিস্ট্রিক্ট কোর্ট। কমান বেবি। আরে দেখ, নিজের ক্ষমতা দেখিয়ে পাখি উড়ে গেল। আরে তোকে কোনো পাত্তা দিল না, দেখ। কি হলো? কি হলো? কিছু ছেলে বিরক্ত করে ওকে। তো আগে কেন বলনি? কে কে বিরক্ত করে? মোমবাতি সার্কেলে প্রায় রোজ রাতেই থাকে ওরা, ড্রিঙ্ক করে, অনেকবার ওকে বিরক্ত করেছে। নাম কি? আরে নাম কি? দাদা ওরা 3টে ছেলে। দাদা, এটা কি করছো তুমি? পাগল হয়ে গেছো কি? আরে আমরা পুলিশের কাছে যাচ্ছি, পুলিশ কেস হয়ে যাবে। আরে চল মারবে অনেক দেরি হয়ে গেছে। চল ভাই, চল, অনেক রাত হয়েছে। গুড নাইট, বাই 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 বাই। চল, গুড নাইট, চল, গুড নাইট, গুড বাই। এই শোনো, এখানে 3টে ছেলে ছিল। হ্যাঁ ছিল, চলে গেছে ওরা। কেন? চেনো তুমি? হ্যাঁ চিনি। কি দরকার? ওদের মধ্যে একজনের নাম সন্তোষ মাহাতো, অ্যাডভোকেট ছেলেটা, দেখা করতাম। আমি হচ্ছি অ্যাডভোকেট সন্তোষ মাহাতো। কেন, কোনো কেস টেস লড়ার আছে নাকি? যখন আমার বোন অফিস থেকে আসে না, তুই আর তোর বন্ধুরা ওকে বিরক্ত করিস। তোমার কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আমরা কাউকে চিজ, কি নাম কি তোমার বোনের? না না না, নাম দিয়ে কাজ চলবে না। একটা কাজ করতে ওকে ডেকে নে, আমি দেখে বলছি যে আমি ওর সঙ্গে কিছু করেছি কিনা। কিছু করার মতো অবস্থা থাকবে তবে তো। কি করছিস তুই? সরা এটা, সরা। আরে ফেলে রেখে পাগল লেগে যাবে। কিন্তু ম্যাডাম, আমরা আমাদের বন্ধুকে কেন মারবো? আমরা ওখান থেকে চলে গেছিলাম আগেই। এবার অনেক মার খাবে, জেলের ভেতরে যাবে। কি কাণ্ড করেছিলে তোমরা? কে এসে ছুরি মেরে গেছিল? না ম্যাডাম, ওই আমরা 3 জনে খাচ্ছিলাম মোমবাতি সার্কেলে, তো ওখান থেকে একটা মেয়ে যাচ্ছিল, তো আমরা ওই মেয়েটাকে একটু বিরক্ত করি। না, আর কিছু হয়নি।
ওখান থেকে চলে গেছিল একদম। ওই এলাকারই ছিল ও। হয়তো বাবা মার সাথে ফিরে এসেছিল আবার। ততক্ষণে আমি আর নীরাজ ওখান থেকে বেরিয়ে গেছিলাম। হ্যাঁ, সন্তোষই ছিল একমাত্র। কে ছিল ওই মেয়েটা? যেই লোকটার গলা কেটেছে আপনার স্বামী, তার অবস্থা এখন ক্রিটিক্যাল। আমি ওনাকে প্রথমেই বলেছিলাম পুলিশের কাছে চলো, নিজের হাতে ব্যাপারটা তুলো না, কিন্তু উনি একটা কথাও শোনেনি। ওই ছেলেগুলো আমাকে বারবার ডিস্টার্ব করতো, কিন্তু আমি কখনোই দাদাকে বলিনি। কিন্তু কাল রাতে লিমিট ক্রস করে দিয়েছিল ওরা। ফোন বন্ধ করে বসে আছে তোমার কিশোর দাদা, ওনাকে বলো সারেন্ডার করে দিতে, নয়তো আমরা যদি চেষ্টা করি কষ্টটা ওনারই বেশি হবে। স্যার, এটা সেই সন্তোষ মাহাতো যে জুয়েলারি শপ লুট করেছিল। আবার কোনো ঝামেলা করেছে? স্যার, শালিনী তার মেয়ে পূজার বাড়িতে গেছে, যার দাদা সন্তোষ কিশোরের উপর চাকু দিয়ে হামলা করেছিল। এই সন্তোষের দুজন সাথী রয়েছে, নীরাজ আর অর্জুন মিলে পূজাকে মোহাম্মদী সার্কেলে হ্যারাস করতো। কিন্তু গতকাল সন্তোষ একটু বেশি বাড়াবাড়ি করছিল, অলমোস্ট মোলেস্টিং। আর এই কথা নালিশ পূজা তার দাদা কিশোরকে করে, আর তারপর কিশোর সন্তোষকে অ্যাটাক করে। এখন কি কন্ডিশন সন্তোষের? ডক্টরসরা বলছে যে বাঁচার আশা খুবই কম, কিন্তু অপারেশন চলছে স্যার। ডাক্তারবাবু, খুব কষ্ট করে আমরা পেশেন্টকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছি। আপনার ছেলে খুব লাকি যে এত গভীর ক্ষত, এত ব্লাড লসের পরেও শ্বাস নিচ্ছে। এক্সকিউজ মি। ছুরিটা এর মধ্যে। সন্তোষ মাহাতো বেঁচে গেছে, তাও তোমার উপর অ্যাটেম্পট টু মার্ডার চার্জ লেগেছে। তুমি একজন সাদাসিধে মানুষ, তোমার নিজের হাতে আইন নেওয়া উচিত হয়নি। আমাদের কাছে আসতে, কমপ্লেন করতে। আমার বোনই কি প্রথম মেয়ে স্যার যার সাথে অসভ্যতা করেছে ওই ছেলেগুলো? ওই কি শেষ মেয়ে হবে? ওদের বিরুদ্ধে আজ পর্যন্ত কেউ কোনো কমপ্লেন করেনি। স্যার, কি গ্যারান্টি যে সাজার মেয়াদ শেষ হলে ওরা মেয়েদের গায়ে আর হাত দেবে না? একটা ব্যাপারে গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি সন্তোষ মরে যেত তাহলে মার্ডারের চার্জ লাগতো, লম্বা সাজা হতো। তোমার নিজের হাতে আইন নেওয়া উচিত হয়নি কিশোর। ও ঠিক যতটা গিল্টি, ঠিক এই সময় তুমি ততটাই গিল্টি। আইন নিজের হাতে না নিলেও অতটাই গিল্টি হতাম স্যার। সহ্য করার গিল্ট। সাধারণ মানুষ কি করবে? ওয়েট করবে ততক্ষণ যতক্ষণ তার বোন, মেয়ে অথবা স্ত্রীর রেপ হয়ে যায়, মার্ডার হয়ে যায়, তারপর লড়াই করবে বিচারের আশায়। আমাদের থেকেও বেশি এইসব ক্রিমিনালরা সুবিধা পায়, বেল পায় ওরা, যাতে করে বাইরে বেরিয়ে আরো বেশি অপরাধ করতে পারে। স্যার, আপনি কি লিখে দিতে পারেন আমাকে? এই যে বেঁচে গেল এই সন্তোষ মাহাতো, ও কখনো আর এমন কাজ করবে না। স্যার, ও বেঁচে গেল ঠিকই, কিন্তু শোধরানো ছেলে না, এটা আপনিও জানেন। এই সময় শুধু আমি এইটুকুই জানি কিশোর, যে কাট করাতে তুমি অপরাধের জায়গায় দাঁড়াবে। ব্যাপারটা খুবই দুঃখজনক, কারণ তুমি একজন সাদাসিধে সাধারণ মানুষ, যে পরিবারের জন্য সততার সঙ্গে কাজ করে, সংসার চালায়। তোমার ছুরি চালানো উচিত হয়নি। ঘনশ্যামবাবু, গিরিজা দেবী, দেখুন, ভাগ্য দ্বিতীয়বার সতর্ক করে না, কিন্তু আপনাদের ছেলের ভাগ্য দ্বিতীয়বার সতর্ক করেছে। একবার চুরির অপরাধ থেকে দয়ালু জাজ ওকে বাঁচিয়েছিল, দ্বিতীয়বার মেয়েটাকে বিরক্ত করার ফলে ওর দাদা গলা কাটে, ডক্টররা বাঁচিয়ে দেয়। হয়তো তৃতীয়বার আর ভাগ্য সঙ্গে থাকবে না, যদি না নিজের রাস্তাও বদলায়। আপনাদের ছেলে সন্তোষের কাজের জন্য একজন সাধারণ মানুষ নিজের হাতে আইন তুলে নিতে বাধ্য হয়েছে। বুঝতে পারছি না কি করবো স্যার। কমতিটা কোথায় রয়েছে? আমাদের মানুষ করায় না আমাদের রক্তে? এই শিক্ষা তো আমরা ওকে দিইনি স্যার। এই সময় আপনাদের ছেলে একটা অন্ধগুলিতে ঢুকে পড়েছে। এখনো যদি ও নিজের রাস্তাটা না বদলায়, তাহলে এই অন্ধগুলির অন্ধকার থেকে আশার আলো পাওয়াটা একেবারে অসম্ভব হয়ে যাবে। এটা আমি নয়,
আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি। এই ঘটনার পরিণতি মাহাতো পরিবার বুঝে গিয়েছিল, আর সন্তোষের মা বাবা তার মাথায় ঢুকিয়ে দিয়েছিল যে অপরাধের জগৎ তার জীবনকে শুধুই শেষ করে দেবে। সেই সময় এমনই লাগছিল যে তাদের জেদের প্রভাব সন্তোষের উপর পড়তে শুরু করেছে। সন্তোষ আবার সিনিয়র ক্রিমিনাল লয়ার বিশ্বনাথ প্রসাদকে অ্যাসিস্ট করতে শুরু করলো। এরকমটা মনে হচ্ছিল যে শেষমেশ সন্তোষ অপরাধের অন্ধকার গলি থেকে সাফল্যের সঙ্গে বেরিয়ে আসতে পেরেছে, কিন্তু সত্যিই কি তাই হয়েছে? আর কত অ্যাপ্লিকেশন জমা দেব আনোয়ার বাবু? কাজলি দেবী, আপনার স্বামীর অপরাধের লিস্টটা তো বিশাল বড়, অনেকগুলো থানায় ওনার বিরুদ্ধে অভিযোগ। দেখুন, আমরা তো অ্যাপ্লিকেশন দিয়ে লড়াইয়ে নামতে পারি সাজা কমানোর জন্য, অপরাধ তো কমাতে পারবো না। দুটো কেসে বেল হয়ে গেছে, কিন্তু বাকি থানার পুলিশ চুরি আর ফ্রড কেসের জিজ্ঞাসাবাদ করার জন্য কাস্টাডি চাইছে। সব কেসগুলো একসঙ্গে হতে পারে না? আমি জানি না দিনেশ, আমি আমার তরফ থেকে পুরো চেষ্টা করছি। আর উকিলবাবু বলছিলেন যে আমাদের দুজনকে তৈরি থাকতে। কিসের জন্য? উনি বলছিলেন যে আমাদের শাস্তি কমানোর জন্য অনুরোধ করতে পারেন, কিন্তু শাস্তি নিশ্চয়ই হবে। পুরো পৃথিবীতে আমাকেই পেয়েছিল? এই বাদল সিংকে তো মনে মেরে ফেলি, সব ঝামেলার মূলে ওই। আচ্ছা, একটা কথা বলতো, বিশাল কেমন আছে? ঠিক আছে। আচ্ছা শোনো, টাকা একটু টানাটানি, এই সমস্ত কোর্ট কাছারি করতে গিয়ে সমস্ত টাকা পয়সা শেষ। আমি কিছু ব্যবস্থা করছি। কেউ মূল্যবৃদ্ধি নিয়ে চিন্তিত তো কেউ ট্যাক্স নিয়ে, কেউ চাকরি নিয়ে চিন্তিত তো কেউ বেকারত্ব নিয়ে, কারো ভালোবাসা চাই তো কারো ডিভোর্স। প্রত্যেকের কিছু না কিছু তো চাই, যা সে পাচ্ছে না। এই সমস্ত দুশ্চিন্তা নিয়ে সাধারণ মানুষ রোজ রাতে ঘুমোয়, আর ঘুম ভাঙে আশা নিয়ে যে পরিশ্রম করতে থাকবো, চেষ্টা করতে থাকবো, কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই বেরোবে। কিন্তু অপরাধের রাস্তায় আশার বড় আকাল। অপরাধী নিজের কর্মের দ্বারাই নিজেকে নিরাশার পথে ঠেলে নিয়ে যায়। তার জীবনে কখনো কোনো উপায় থাকে না, তার সামনে কোনো বিকল্প পথ থাকে না। সামনে থাকে অন্ধকার গলি, এক কথায় ডেড এন্ড, আর পিছনে আইন। চারটে গুলি আমরা বডি থেকে বের করেছি। বডি পাওয়ার 8 থেকে 9 ঘন্টা আগে মার্ডারটা হয়েছিল, মানে 29 জানুয়ারি রাত্রে। ইয়েস স্যার। এই যে 4টে বুলেটস। মনে হচ্ছে দেশি বন্দুকই ব্যবহার হয়েছে। কারেক্ট। এবার কি করছে আমাদের ছেলে? সেটা জানতে একটু সময় লাগবে স্যার, তবে একটা ব্যাড নিউজ আছে। আমার মনে আছে স্যার, আপনি বলেছিলেন অন্ধ গলি থেকে বার করে নিন আপনাদের ছেলেকে।
দেখুন, অন্ধকারে মিলিয়ে গেছে ও। আপনি কি বলতে পারেন যে ও নাদিরাপুর কেন যাচ্ছিল? কোথায় যেত, কোথা থেকে আসতো, কবে, কখন, কেন, কিচ্ছু জানাতো না আমাদের। ওর মা ওর জন্য কাঁদছে, এটা তো নতুন কিছু নয়। আমরা তো রোজ কাঁদতাম ওর জন্য। এই চোখের জল সেদিনই বন্ধ হবে যেদিন আমাদের শ্বাস বন্ধ হবে। সন্তোষ বাড়ি থেকে কবে বেরিয়েছিল? কাল সকালে। কি কাজ ছিল? ও লয়ার বিশ্বনাথ বাবুকে অ্যাসিস্ট করত। ওনার অফিসেই যাচ্ছিল হয়তো, অথবা কোর্টে যাচ্ছিল। আমরা ওর মোটরসাইকেল, ওর পার্স, ওর মোবাইল ফোন এগুলোর বডির পাশ থেকেই পেয়েছি। জানার চেষ্টা করছি যে ও কার সঙ্গে দেখা করতে যাচ্ছিল। বিশ্বনাথ বাবুর সঙ্গে একবার কথা বলতে পারেন। সত্যি কথা বলছি ম্যাডাম, অনেকদিন হলো ওর সাথে দেখাই হয়নি। আর কালকে রাতে তো আমরা ওর সঙ্গে ছিলামই না ম্যাডাম। আপনার অ্যাসিস্ট্যান্ট সন্তোষ মাহাতোর মার্ডার হয়েছে। কি? শালিনী, স্যার, সন্তোষের প্রত্যেকটা কল স্ক্যান করো। কে বলতে পারে খুনি হয়তো কল আউট থেকে কিছু ডিলিট করেছে। স্যার, আমি ততক্ষণ সন্তোষের বন্ধু অর্জুন আর নীরজের সঙ্গে কথা বলি। নাদিরাপুর? না, নাদিরাপুরে আমার কোনো ক্লায়েন্টই নেই। আর এছাড়া সন্তোষ ক্লায়েন্টের সঙ্গে ডিরেক্ট দেখা করার স্টেজেই ছিল না। ওকে তো আমি শুধু কোর্ট রিটারের কাছে পেপারস ফাইল করার কাজে পাঠাতাম। কখনো কখনো সিম্পল সিম্পল কেস পড়তে বলতাম আর নোটস বানাতে বলতাম। এছাড়া আর কিছুই নয়। কাল কটার সময় বেরিয়েছিল সন্তোষ অফিস থেকে? এক্স্যাক্টলি তো বলতে পারবো না, কিন্তু সন্ধে হতেই ও বেরিয়ে গিয়েছিল। সন্তোষের ব্যাকগ্রাউন্ড নিশ্চয়ই জানতেন আপনি? হ্যাঁ, ওর দুটো কেস আমি পুরোপুরি জানি ইন্সপেক্টর। শুধুমাত্র ওর বাবার জন্যে সন্তোষকে একটা ভালো ফিউচার দেবার চেষ্টা করছিলাম। কোনো আইডিয়া আছে কেন মারলো ওকে? কারোর সঙ্গে কোনো শত্রুতা থাকতে পারে? না, কোনো আইডিয়া তো নেই ইন্সপেক্টর। তবে আমি কিছু জানতে পারলেই সঙ্গে সঙ্গে আপনাকে ফোন করে দেব। জানি না স্যার, ওই মেয়েটার ঘটনা ঘটার পর থেকে তো সন্তোষ আর আমাদের দেখা সাক্ষাৎ তো প্রায় হতোই না। আসলে স্যার, এটা বলছি না যে আমাদের কথা হয় না, কিন্তু স্যার ওই ব্যাপারে কথা হয়নি। নাদিরাপুরে আবার কি আছে? জানি না এই নাদিরাপুর কোথা থেকে এলো। নাদিরাপুর বাইপাস রোডে সন্তোষের লাশ পেয়েছি আমরা। কিন্তু স্যার, সন্তোষ তো আমাদের কাছে নাদিরাপুরের নামই নেয়নি আমাদের সামনে। স্যার, আমাদের সমস্ত ইনফর্মারদের আমি নাদিরাপুর পাঠিয়ে দিয়েছি। যদি সন্তোষ মাহাতোর ওখানে কোনো কানেকশন থেকে থাকে নিশ্চয়ই খুঁজে বার করবে। নাদিরা পুলিশকে ইনফর্ম করে দিয়েছি। কল রেকর্ডস শালিনী স্ক্যান করছে এই মুহূর্তে। মোবাইল লাশের পাশেই পাওয়া গেছে না? ইয়েস স্যার, বাইক আর ওয়ালেটও। স্যার, এই কেসটা চুরির মনে হচ্ছে না, অন্য কোনো ব্যাপার আছে। যাই থাকুক না কেন, খুবই আজব। স্যার, সন্তোষ মাহাতোর কল রেকর্ডে কোনো অদ্ভুত কিছু নজরে আসেনি। বেশিরভাগ কল মা বাবাকে করেছে, নয়তো ওনাদের তরফ থেকে এসেছে। কিছু কল অ্যাডভোকেট বিশ্বনাথের অফিস থেকে এসেছে। এই সন্তোষ তো এত সংস্কারী আর সরল তো ছিল না। একটা ডাকাতি, একটা মলেস্টেশন, নিজেও অ্যাটেম্প টু মার্ডারের শিকার। নিশ্চয়ই ওর কাছে অন্য কোনো নাম্বার আছে যেটা দিয়ে ক্রিমিনাল অ্যাক্টিভিটি অপারেট করতো। আর হতে পারে স্যার এই সেকেন্ড নাম্বারটা ক্রাইম সিন থেকে হয়তো কেউ গায়েবই করে দিয়েছে। স্যার, আমি এটা জানার অনেক চেষ্টা করেছি যে ও অন্য কোনো নাম্বার ব্যবহার করে কিনা। না স্যার, ওর কাছে একটাই নাম্বারই ছিল, 44455664। স্যার, ও হয়তো আবার ওই 2 নম্বরের লাইনে চলে গেছিল বা আমাদের থেকে লুকাচ্ছিল, বলতে পারবো না। ওর কাছে আর কোনো নাম্বারও থাকতে পারে। আমি হয়তো আমার ছেলের ব্যাপারে কোনো কিছুই জানতাম না। আমি সন্তোষের আর একটা ফোনের কথা জিজ্ঞেস করছি। আমি জানতাম না ওর কাছে দ্বিতীয় কোনো ফোন ছিল কিনা। আপনার ওয়াইফ সেটা জানতে পারে? সে তো কেঁদে কেঁদেই শেষ হয়ে যাচ্ছে। কেন কাঁদছে? সন্তোষের জন্য? ও কি আমাদের কথা চিন্তা করতো কিছু? তাহলে ওকে হারিয়ে দুঃখটা কিসের? ওকে তো আমরা অনেক আগেই হারিয়ে ফেলেছি।
কেশব, এই সন্তোষ মাহাতোর আমাদের জুরিডিকশনে কোনো কানেকশন পাওয়া যায়নি, কিন্তু হ্যাঁ মার্ডারে কানেকশন পাওয়া গেছে। কিরকম কানেকশন সিনা স্যার? তুমি তোমার রিপোর্টে যে গুলির কথা বলেছো, প্যালেটস দেশি রিভলভার থেকে চালানো হয়েছিল। হ্যাঁ, সন্তোষের বডি থেকে 4টে গুলি বেরিয়েছিল। 19শে জানুয়ারি আমাদের এখানেও একটা মার্ডার হয়েছে, আর ওই মার্ডারের জন্য এক্স্যাক্টলি সেম গুলি ব্যবহার হয়েছে। তফাৎ এটাই যে এই ভিকটিমের বডির কাছ থেকে কোনো আইডেন্টিফিকেশন পাওয়া যায়নি, যেমন তোমরা সন্তোষ মাহাতোর কাছ থেকে পেয়েছো। কিন্তু 2 দিন পরে আমাদের পাশের থানা থেকে একটা মিসিং কমপ্লেন পেয়েছি, যা এই ভিকটিমের সঙ্গে ম্যাচ হয়েছে। কে হতে পারে সেই ভিকটিম? একটা ট্রাভেল এজেন্সির ড্রাইভার ছিল, পার্টিকে ড্রপ করতে যাচ্ছিল নাদিরাপুরে, যখন ওর মার্ডার হয় আর গাড়িটা চুরি হয়। শালিনী, তুমি যে অ্যাঙ্গেলটা সাজেস্ট করলে, যে বিরক্ত হয়ে ঝামেলায় না জড়াতে চেয়ে নিজেই সন্তোষের বাবা ঘনশ্যাম মাহাতো নিজের ছেলেকে খুন করেছেন, এই অ্যাঙ্গেলটা হলেও হতে পারে। কিন্তু নাদিরাপুর পুলিশের থেকে যে খবরটা পাওয়া গেছে, ব্রিজেশ সরচনের খুন আর গাড়ি চুরি, ওটাতে ডাউট আছে। দুটো কানেক্টেড হতে পারে স্যার। মানে সেই হিটম্যান বা সুপারি কিলার যে ব্রিজেশকে মেরেছিল, সে সন্তোষকেও মেরেছিল? স্যার, সন্তোষ পড়াশুনো জানা সত্ত্বেও অদ্ভুতভাবে অপরাধের জগতে পা দিয়ে ফেলেছিল। হয়তো ওর এই ব্যাপারটা সুবিধা নিতে গিয়ে ওকেই রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। তুমি আরো একবার সন্দেহের তীর রিটায়ার্ড গেজেটেড অফিসার ঘনশ্যামের দিকে ঘোরাচ্ছ। মোটিভ ওনারই সবচাইতে স্ট্রং। এতে কার আর সুবিধে হবে? ওই যে মেয়েটিকে বিরক্ত করার কেসটা, পূজা মণ্ডল, তার দাদা কি যেন নাম, যে সন্তোষের উপর হামলা করেছিল? কিশোর মণ্ডল। ও জামিন পেয়ে গেছে স্যার। উঠে না ওকে, একবার অপরাধ করেছে, সাজা কাটিয়েছে, তারপর বান্দা অপরাধের কোন হাইওয়ে ধরবে কিছুই বলা যায় না। স্যার, এসব নাদিরাপুর পুলিশের থেকে ব্রিজেশ মার্ডার কেসের সমস্ত ডিটেলস বার করো। জানা দরকার যে সত্যি গাড়ি চুরির কেস নাকি অন্য কোনো ব্যাপার। জানুয়ারি ট্রাভেল এজেন্ট হেমন্ত ঝা যখন এখানে এসেছিল, তখন এই গাড়ি চুরির কমপ্লেন করেছিল। ব্রিজেশ অর্চন নাম হচ্ছে ড্রাইভারের। সাদা রঙের এমইউভি নিয়ে গিয়েছিল, পার্টিকে নাদিরাপুরে ড্রপ করেছিল। সকালেই ফেরার কথা ছিল, অথচ সন্দেহ হয়ে গেল। এদিকে ফোনও সুইচ অফ। ঠিক আছে, আপনি আপনার ড্রাইভারের ফটো, গাড়ির ফটো আর সব ডিটেলস পাঠিয়ে দিন আমাকে। আমরা খুব তাড়াতাড়ি খোঁজ করছি। এমনিতেই ব্রিজেশ নাদিরাপুরে কোন পার্টিকে ড্রপ করতে গেছিল? লালু দাস নাম বলেছিল, কাল সকালেই এসেছিল আমার কাছে। একটা গাড়ি পাওয়া যাবে নাজিরাপুরের জন্য? হ্যাঁ, কেন নয়। আপনার কবে চাই? এখনই। রিটার্ন নাকি শুধু ড্রপ? ব্যাস একবারই যাবো। হ্যাঁ, একবারই যাবো। ঠিক আছে, 2500 টাকা। আরে কি কথা বলছো? 2000 টাকা লাগে নাকি যেতে? ঠিক আছে, 1000 টাকা অ্যাডভান্স দিয়ে দাও, বাকিটা ড্রাইভারকে দিয়ে দেবে। ব্রিজেশ নাদিরাপুর যেতে হবে এক্ষুনি, ড্রপ আছে, মিটার রিডিং দেখে নিস। ঠিক আছে দাদা। হ্যাঁ, আপনার নাম আর নম্বরটা বলুন। লালু দাস। লালু দাস। ফোন নাম্বার? বারবার লালু দাসের ফোনেও ফোন করেছিলাম, কিন্তু ওর ফোন এখনো সুইচ অফ আসছে। 2 দিন ধরে আমরা ব্রিজেশ আর লালুকে ট্র্যাক করেছি। লালুর সব ডিটেলস ফলস বেরিয়েছে। আর 23শে জানুয়ারি নাদিরা পুলিশ স্টেশন থেকে আমরা ফোন পাই। লালুর কোনো ছবি টবি আছে আপনার কাছে? না। আমার ব্রিজেশ আর লালু এদের দুজনেরই নাম্বার চাই। কতদূর পর্যন্ত নিজের রাগটাকে উঠিয়েছিল? স্যার, ওই ছুরি রাগের মাথায় চালিয়েছিলাম, কিন্তু তারপর আপনি যেভাবে আমাকে বোঝান, তারপর আমি ভালোভাবে বুঝতে পারি যে যে রাস্তায় আমি নেমেছিলাম ওই রাস্তাটা একদম ভুল স্যার, বেপথ একদম। স্যার, আমার সোজাসুজি উত্তর, আমি সন্তোষের মার্ডার করিনি, না করিয়েছি। আমিও পেপারে পড়েছি স্যার কি সন্তোষের মার্ডার হয়ে গেছে, কিন্তু না আমি এই অপরাধ করব, না এমন কেউ আছে যে আমার থেকে টাকা নিয়ে এরকম একটা জঘন্য কাজ করবে। সমস্ত প্রশ্নের উত্তর না জিজ্ঞেস করতেই বলে দিল। শালিনী, জানার চেষ্টা করো যে টাকা নিয়ে এরকম কাজ কে করতে পারে। গাড়ি চুরি করে তারপর মার্ডার করেছে। স্যার, এটা নাদিরাপুরের কেস, তাই না? সা বলিনি আর সারেগামা শুরু। নাদিরাপুর থানা থেকে খবর এসেছিল চুরি করা হয়েছিল গাড়িটা। কোনো ব্যাপার না, তুই খোঁজ লাগা।
গাড়ি পাক্কা চুরি করার জন্যই তোলা হয়েছে। লালু বলে কেউ আছে, ডুপ্লিকেট নামে ফোন ইউজ করে। তো লালু নামটাও মনে হচ্ছে ঢপ। আমি শুধু এইটুকু জানতে চাই যে সন্তোষ মাহাতোর মার্ডার কেসে এর কি হাত আছে। স্যার গাড়িটা চুরি করেছিল বিক্রি করার জন্য, তাহলে এখন হয়তো পোস্টমর্টম হয়ে গেছে। পাক্কা নাম্বার প্লেট কালার সবকিছু পাল্টে দিয়েছে। হয়তো গাড়ি চুরি করার প্ল্যানটাই ছিল না, হতে পারে এই চুরিটা শুধুমাত্র আমাদের ডিস্ট্র্যাক্ট করার জন্য হয়েছে। চন্দন, গভীরে যা, আরো গভীরে। যেটা দেখা যাচ্ছে আসলে সেরকম নয়। দেখো সোজাসুজি বলো গাড়ি আমার কাছে আসবে কিনা। হ্যাঁ, আরে ডিলটা করছে কি? আরে নামটা তো বলো। কৈলাস বাবু বিউটি পার্লারে আপনার বধূ রেডি হচ্ছে। দেখুন কাজ এখানে খুব ভালো আর সুন্দরভাবে হয়। এই ধরুন আরো কদিন লাগবে? এই 2 দিন। আরো 2 দিন মতো লাগবে, কিন্তু একদম জোর দিয়ে বলছি যেদিন বাড়ির সামনে আসবে না, লোকে দেখবে তাকিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যখন রেডি হবে নিয়ে এসো। আমি ভাবলাম এটা ঝামেলার কাজ নাকি। আরে দাদা কি বলছো, প্রশ্নই উঠছে না। আরে মেয়ের বাড়ি, কথা বলেছে যখন রাখতে তো হবে। পরশুর মধ্যে কিন্তু আমার গাড়িটা চাই। হ্যাঁ ঠিক আছে, পরশু দিনের মধ্যে গাড়ি দিতে হবে। সব কাজ তো হয়ে গেছে, চ্যাসিস নাম্বার পাল্টে দিচ্ছি। আরে এসে গেছো? চলো ভালো হয়েছে, এখন বিশালকে স্কুলে দিয়ে আসো, আমাকে জেল যেতে হবে। হ্যাঁ ঠিক আছে, চলো বিশাল, চলো স্কুল ছেড়ে দিই তোমায়। বেলের কি হলো? চেষ্টা চালাচ্ছি। ভুবন কি করছে? ওকে আমি বলেছিলাম বাইরে বেরিয়ে তোর সঙ্গে। আচ্ছা ব্যাপারটা এমন নয় তো যে তুই চাস আমি সারা জীবন জেল খাটি এখানে? কি বলছো তুমি? দেখ কাজরি, আমি ভেতরে রয়েছি মানে ভাবিস না যে আমি বাইরের কোনো খবর পাবো না। দেখো আমি জানি না তোমার কাছে কি খবর আছে, কিন্তু আমি আমার তরফ থেকে চেষ্টা করছি। আচ্ছা বলতো, এই সন্তোষ মাহাতোকে কে মারলো? আমি কি করে বলতে পারবো? এটা সেই উকিলটাই না যে আমার কেসটা লড়ছিল? হ্যাঁ উনিই ছিলেন, কিন্তু এখন আমাদের অন্য কোনো উকিল নিতে হবে, কেননা সন্তোষ মাহাতো তো মারা গেছে। আর ওনাকে কে মেরেছে আর কেন আমি জানি না। ব্রিজেশ অর্চন আর সন্তোষ মাহাতোর কেসে এখনো পর্যন্ত একটাই কানেকশন, আর সেটা হলো সেম দেশি মেড বন্দুকের ব্যবহার। কিন্তু ব্রিজেশ অর্চনের কেসের সঙ্গে সন্তোষ মাহাতোর মার্ডারের কি সম্পর্ক হতে পারে? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.